এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কার মনোভাব কেমন, কে কোন প্রকৃতির হবে, সবটাই তারা বুঝতে পারেন। দানিশ যে এই ভার দায়িত্বের যোগ্য নয়, বরঞ্চ দেমিরের মতন কঠিন ব্যক্তিত্বের একজনই তার ভবিষ্যতের পদ গ্রহণ করতে পারবে, সেটা অবশ্যই বুঝে গিয়েছিলেন। ছোটবেলা থেকেই দেমির একরোখা জেদি স্বভাবের, তার সবকিছুই হতে হবে অনন্য, অহমিকায় পূর্ণতার দেহমন। অথচ বড় হতে হতে যখন বুঝলো আপন বড় ভাইকে টেক্কা দিয়ে পেছনে ফেলে দিতে হবে, তখন নিজ থেকেই দেমির যেন বদলে গেল। আভিজাত্য আসে মোড়ানো জীবনকে পেছনে ফেলে পরিশ্রমী অধ্যাবসায়ী এক সত্তায় রূপ নিল। সমাজের ধনবান ব্যক্তিবর্গের সন্তানদের পরিচয় উগ্র স্বভাব ও দৃশ্য থেকে নিজেকে টেনে হিস্ট্রি বের করে এক মেধাবী ছাত্রে পরিণত করলো, যার অবস্থান তার আশেপাশে থাকা প্রত্যেকের থেকে আলাদা। সামাজিক অর্থনৈতিক প্রতিভা প্রজ্ঞা সব দিক থেকেই তার যোগ্যতা হয়ে উঠল সর্বোচ্চ। অবশ্য যেমন প্রতাপী ব্যক্তি ছিলেন, তেমনি প্রয়োজনে ছিলেন হাস্যোজ্জ্বল বন্ধু সুলভ একজন মানুষ। নিজেকে সেভাবেই গড়ে তুলতে অহংকার নামক শব্দটিকে দেমির মনের মাঝে ধামা চাপা দিয়েছিল জোরপূর্বক, মানে দিয়েছিল এক নকল মুখোশ। বিদ্যালয়ের সকলের সাথে তার অবস্থানগত পার্থক্য সব দিক থেকে বিস্তর থাকলেও কেউ হিংসাত্মক আচরণ করেনি শুধুমাত্র দেমিরের অসাধারণ ব্যক্তিত্বের কারণে। এরূপ দুর্লভ সৃষ্টির প্রতি আকর্ষণ জেগে ওঠাও প্রাকৃতিক বিষয়। সেই চমকপ্রদ ছেলেটির মুখে ডুবে গেল তারই এক সহপাঠী তনিমা মির্জা। সামাজিক অবস্থান রূপে গুণে অনন্যা, সেও দেমিরের থেকে খুব বেশি পিছিয়ে ছিল না। এরূপে একদিন মাস্টার মাইন্ড সোলস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের কলতানে মুখরিত ছিল। জমে উঠেছিল আড্ডা ও আলাপচারিতা। যথারীতি দেমিরও উপস্থিত ছিল সেথায়, তার দলবলের মাঝখানে। এমন সময় আগমন ঘটে এক অগ্নিরূপী কন্যার, যার দীপ্তি চারপাশে উপস্থিত সকলের দৃষ্টি এক দেখায় থমকাতে সক্ষম। দেমির অর্থ লৌহ মানব, তাই না? অথচ তোমায় দেখলে মনে হয় তুমি ঠিক যেন মোমের মতো। মিষ্টি সুরে মুহাময় হাস্যের বিস্তরণ ঘটিয়ে সেদিন এই এক বাক্যে তনিমা উচ্চারণ করেছিল, যেটি সেখানে উপস্থিত সকলে শুনতে পেয়ে পরিবেশ মুহূর্তেই হই হই করে চারপাশ মুখরিত হয়ে ওঠে। অথচ সেই উচ্চ কলরবে কোনো ভাবাবেগ দেখায়নি সেই ছেলেটি, যাকে নিয়েছিল এই মন্তব্য। নিরেট নিস্পন্দিত চেহারায় এক খেয়ালের রেশ ফুটে এসে বলেছিল, দূর থেকে দেখলে স্তম্ভকেও আকর্ষণীয় লাগে, অথচ আকস্মিক ছোঁয়ায় এর কঠোরতা রন্ধ্রে রন্ধ্রে নীল ব্যথা ছড়িয়ে দেয়। তনিমা দমে যায়নি সেদিন, বরঞ্চ বিপরীত দিক থেকে পাওয়া সেই তুখর জ্বালাময়ী জবাব তার আকর্ষণকে আরো তীব্র করে দিয়েছিল। মেঘে ঢাকা অন্ধকার অন্তরিক্ষের সেই দিনে যে একবার তনিমার ধ্বংসাত্মক চোখ পড়েছিল, সেই গভীর নজর তার আজও হটেনি। দেমির ছিল ডানায় উড়ে বেড়ানো পাখি, নিজ স্বেচ্ছায় চলা, অথচ মনের ভেতরে পোষা ছিল দুর্বুদ্ধ এক চক্র। আপন বড় ভাইকে যোগ্যতায় পিছু ফেলা, অন্য কোনো মনোযোগ বিরোধী কর্মকাণ্ড তার জন্য ছিল নীরবে নিষিদ্ধ। উপরন্তু তনিমার মতো ঔন্নসিক মেয়ে ছিল তার চরম অপছন্দ। মেধা তালিকায় এগিয়ে থাকা দেমিরের জন্য অক্সফোর্ডের সুযোগ পাওয়া কোনো অসম্ভব বিষয় ছিল না। সে উড়াল দিয়েছিল সুদূর ইংল্যান্ডে, অথচ তনিমা রয়ে গেল পিছে। তবে অক্সফোর্ডে জায়গা না হলেও একই শহরেই দেমিরের সন্নিকটে এসে ঠিকই আপন স্থান গেড়ে নিয়েছিল। তাই সময় অসময়ে দেমিরের দ্বারগ্রস্ত হওয়া ছিল তার জন্য এক দৈনিক বিষয়। দেমির ছিল প্রচণ্ড ক্ষুব্ধ, বিরক্ত ও ত্যক্ত। অপরদিকে ভিন্ন দেশে সেও দেমিরের চমক কমেনি, বরঞ্চ পাল্লা দিয়ে তার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল তুঙ্গে। মনে মনে দেমির যেন এরই অপেক্ষায় ছিল, মনোযোগ বিশেষ দৃষ্টি তার অতি আকাঙ্ক্ষার। বন্ধু ও দলবলের পরিচিত থাকা শ্বেত ত্বকের মেয়েদের আলাপচারিতার একমাত্র পছন্দনীয় বিষয় ছিল দেমির। এই সৌম্য গড়নের সুদীর্ঘ সুদর্শন তুখুর মেধাবী ও হাস্যোজ্জ্বল ছেলেটিকে কে সবার আগে বাগে আনতে পারবে, হে নিয়েছিল সরব প্রতিযোগিতা। গায়ে পড়া সুযোগ সন্ধানী মেয়েরা শুরু থেকে ছিল দেমিরের অপছন্দনীয়। এসব কর্মকাণ্ডে দেমির মনে মনে এসব ভীষণ বিরক্ত হলেও মুখোশধারী ছিল জিভে মধু সুধাকারীর ন্যায়। পশ্চাতে সেই সংস্কৃতিতে মিশে যাওয়ার মতো এক নিপুণ অভিনয় সে রপ্ত করে নিয়েছিল।
কাউকে সে নিরাশ করতো না। আপন ভাবমূর্তি বজায় রাখতে সে প্রথম পর্যায়ে কাউকে ফিরিয়ে না দিলেও তার অতি ব্যস্ত জীবনের ভার, বুদ্ধিদীপ্ত আচরণ ও দুর্লভ মন না পাওয়ার আশঙ্কায় কিছুদিন পর মেয়েরা নিজ থেকেই পিছিয়ে যেত। মূলত দেমিরের সচেতন মনোভাবেই তাদের পথ থেকে সরাতে নীরবে কাজ করে যেত। তবে সেগুলো দূর থেকে পর্যবেক্ষণ করে ক্ষোভের অনালে জ্বলত তনিমা। সাথে দেমিরের একের পর এক প্রত্যাখ্যান তাকে করে দিয়েছিল ভঙ্গুর ও নিরাশ। অপরদিকে দেবীর তখন সত্যিই অনেক ব্যস্ত। পড়ালেখার পাশাপাশি সে সাহা গ্রুপে যোগদান করেছিল। অনলাইনে বিশেষ বিশেষ কাজে সাহায্য করত সে। অল্পদিনেই তার দূরদর্শিতার জন্য সকলের মন জয় করে নিচ্ছিল। তবে যে ব্যক্তিটি চুপ ছিল সে হলো দেমিরের বড় ভাই ইমরান শাহ দানিশ। ছোট্ট দেমিরকে বড় স্নেহে বড় করেছে, ছিল তাদের মাঝে এক মধুর বন্ধন। তবে দেমিরের হঠাৎ বিদেশ পাড়ি দেওয়া ও এই ব্যবসায়িক ভূমিতে এসেই তাদের মাঝে অদৃশ্য এক ফাটল ধরল, যাতে কোনো শব্দ হয়নি, অথচ গায়ে লেগেছে ঠিকই। দানিশ ছিল এক নীরব দর্শক। ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া মনের ভার সইতে না পেরে একদিন তনিমা গিয়ে উপস্থিত হয় দেমিরের অ্যাপার্টমেন্টে। অফিসের জরুরি মিটিং ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুটো একসাথে সামলাতে গিয়ে দেমিরের মেজাজের অবস্থা তখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। গভীর রাতে তার কাছে যখন অপ্রস্তুত অবস্থায় তনিমার আগমন ঘটল, তখন নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা বড় কষ্টকর হয়ে গিয়েছিল দেমিরের জন্য। অথচ তনিমার তখন বেহাল দশা। দেমিরের কলার আঁকড়ে ধরে এক প্রকার ক্ষোভে ফেটে পড়েছিল। ইউ ক্যারেক্টারলেস মরণ। এজন্যই আমার প্রপোজাল কখনো একসেপ্ট করনি তুমি, তাই না? এই তনিমার বাঁধনে একবার বাধা পড়লে মুক্তি নেই, এই ভয়েই কখনো আমার দিকে তাকাওনি, তাই না? এই যে এখন যেই আয়েশি জীবন কাটাচ্ছ, অজস্র মেয়েদের আঙ্গুলের ইশারায় নাচাচ্ছ, নোংরামি করছো, সেটা তো হতো না, তাই না? হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে দেমিরের। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, হাত সরাও। কেউ আমাকে স্পর্শ করুক সেটা আমার পছন্দ নয়। আমি স্পর্শ করলেই দোষ, অথচ অন্য অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করতে তো ঠিকই ভালো লাগে। ডোন্ট ক্রস ইওর লিমিটস তনিমা। আমি কিন্তু ভুলে যাব তুমি হুঁশে নেই। কি করবে তুমি? কিছুই না। তুমি আসলে এক কুলাঙ্গার, মেরুদণ্ডহীন পুরুষ। গালি পুরুষালী রুক্ষ হাতের এক চপটক হাত পড়েছে। আঘাতের তোড়ে যেন তার মস্তিষ্ক নড়ে উঠে। হয়তো বিহব্বল হয়ে তাকাতেই নেমির খুবে বজ্র কণ্ঠে চিৎকার করে ওঠে, কারো সম্বন্ধে কিছু না জেনে মন্তব্য করবে না। আমি বারংবার বলার পরও আমার পিছু ছাড়নি তুমি, শেমলেস গার্ল। তুমি বলো না কেন তোমায় পছন্দ করি না আমি? ঠিক এই কারণেই। তোমাদের মতো গায়ে পড়া মেয়েদের আমার পছন্দ নয়। আত্মগরিমায় ভরপুর এই দেমিরের পার্টনারও হবে সে সগর্বে গর্বিত, অথচ তুমি এক নির্লজ্জ মেয়ে। ভার্সিটিতে আমার পিছু ঘোরা মেয়েদেরও তোমার মাঝে কোনো পার্থক্য নেই। তাদের যেমন আমার জীবনে জায়গা হয়নি, সেভাবে তোমারও কখনো হবে না। তনিমাকে আর কিছু বলার অবকাশ দেয়নি দেমির। সুজা ঠেলে বের করে দিয়েছিল ওকে। এরপর আর তনিমাকে আশেপাশে দেখা যায়নি। সেদিন রাতে রূঢ় ব্যবহারের জন্য নেমির কিছুটা অনুতপ্ত হলেও মনে মনে ওর অনুপস্থিতিতে ভীষণ স্বস্তি পেয়েছিল। আর মাঝে কেটে যায় কয়েকটি বছর। দেবীর তখন গ্র্যাজুয়েশন শেষ করে গ্রুপে পুরো উদ্যমে কাজ করে যাচ্ছে। তার অবদানে আগের থেকে তুলনামূলক অনেক এগিয়ে গিয়েছিল কোম্পানি। তুক্ষুর ও সৃজনশীল বিজনেসম্যান হিসেবেও তখন নেমিরের বেশ নাম। তবে ওর দূরদমনীয় ও অটল ব্যক্তিত্বের কারণে কিছু কিছু দ্বন্দ্ব সময় অসময়ে ঘটে যেত। বাবা বলতেন, মাঠে সিংহ না হয়ে বাঁচলে যে কেউ গরু ভেবে কামড় বসাতে পারে। তাই তো শিক্ষা জীবনে ছাড় দিলেও ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফা ছাড়া অন্য কোনো শব্দ ছিল না দেমিরের অভিধানে। তবে মাঝে সময় পেরিয়ে গেলেও পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছে তখনও বহাল ছিল দেমিরের মনে। তাই অফিসের কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। এরপর একসময় মাস্টার্সের পরীক্ষা শেষ করে একটু শ্বাস ছাড়ার সময় হয়েছিল দেমিরের। পুরনো সব বন্ধুদের সাথে এক পাবে জমে উঠেছিল জম্পের স্বাদটা। হারাম পানীয় ও অস্বস্তিকর পরিবেশে দেমিরের ভালো না লাগলেও চুপ ছিল। Today dose is for our chum boy. Oops, no, for Mr. Shah Demir, the sharpest businessman ever. করতালিতে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ।
জীবনে কখনো সে অপবিত্র পানীয়ের দিকে হাত বাড়ায়নি দেমির। নীতিমালার নিষেধাজ্ঞার জন্য নয়, বরঞ্চ নেশার অভ্যাস হয়ে ওঠার ভয়ে। উদ্দেশ্য নিয়ে বদ্ধপরিকর মানুষদের বেখেয়ালি হওয়া একদমই মানায় না। সেদিনও অনেক জোরাজুরির পরও ও রাজি হয়নি। তবে মকটেলের গ্লাস ছিল ওর হাতে। তবে নিয়তির হয়তো কোনো ভয়ালো এক পরিকল্পনা ছিল। সময়ের সাথে হঠাৎ দেবীর নিজের হুঁশ খুইয়ে বসল। কিভাবে কি হলো সে জানে না, তবে সেভাবেই গাড়িতে ওঠা হয়েছিল। নিশ্চল মস্তিষ্ক ও নিয়ন্ত্রণহীন হাতে গাড়ি চালিয়ে বেশি দূর যেতে পারেনি ও। আগমনী এক গাড়ির সাথে সংঘর্ষ ঘটে ওর। মারাত্মক এক দুর্ঘটনা ঘটে যায় রাতের অন্ধকারে। বড় বড় খণ্ডিত কাচের টুকরো গভীরভাবে গেঁথে যায় দেমিরের দু চোখের মাঝে। সাথে মাথায় মিলে প্রচন্ড জোরে আঘাত। খবর শুনে দানিশ ছুটে আসে এখানে। দীর্ঘমেয়াদী চিকিৎসা চলে, তবে চোখ সেরে ওঠার সম্ভাবনা চলে যায় শূন্যের কোঠায়। ডাক্তার জানান এরকম অবস্থা খুবই দুর্লভ। চোখ জোড়া তার কখনো ভালো হবে না। গভীরভাবে ক্ষত হয়েছে উভয় কর্নিয়া ও রেটিনা। দেমিরকে মানিয়ে নিতে হবে, এভাবে চলতে হবে সারা জীবন। মানসিক আঘাতে জর্জরিত দেমির মনে ছিল সময়ের পর সময় কেমন চুপসে গিয়েছিল সে। হারিয়ে ফেলেছিল আপন সেই দৃঢ় মনোবলটুকুনো। অতঃপর একদিন তাদের ছোট্ট পরিবারে নতুন এক সদস্য যোগদান করে, সম্পর্কে তার বড় ভাইয়ের পরম ভালোবাসার স্ত্রী। যেদিন এই সাহা বাড়িতে তার আগমন ঘটেছিল, সেদিন এখানে দুরন্ত পায়ে ছুটে এসেছিল দানিশ। বড্ড আমোদে গলায় ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, ও হচ্ছে তরিমা, তোমার ভাবি মনি। ওকে সম্মানের সাথে মাথায় তুলে রাখবে দেমি। ওই এখন থেকে আমাদের পরিবারের ছায়া। পরপর কানে বাজে সেই পরিচিত একই মিষ্টি অথচ অদ্ভুত ধারালো কণ্ঠস্বর। দেবীর বুঝে গিয়েছিল সে এক চোরা বালিতে ফেসে গিয়েছে, যার থেকে হয়তো ও আর কখনো উঠে আসতে পারবে না। ধীরে ধীরে তনিমার অস্তিত্ব ছড়িয়ে গেল চারপাশে। সাহাবাড়ির আনাচে কানাচে সবে যেন ওর কথায় উঠে বসে। ধীরে ধীরে নীরবে চুপটি করে ভীষণ কৌশলে দেবীনের স্বাধীনতাটুকু হরণ করে নিয়েছিল সে। এরপর পরোক্ষ ও আকার ইঙ্গিতে পাওয়া নানান কটাক্ষ ও বিরূপ মন্তব্য ভেঙে যেতে লাগলো দেমিরের সমস্ত গরিমা, আত্মবিশ্বাস ও অহং। আর মাঝে শুধু জীবন থেকে চলে গেল বিভীষিকাময় 3টে বছর। সুবিশাল অম্বর মাঝে পূর্ণ থালার ন্যায় বৃত্তাকার চাঁদ জল জলে দুটি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বয়ে চলা ঝরঝরে স্নিগ্ধ সমীরণে বাহারি পুষ্প গন্ধ মিশে পরিবেশ পুরো মাতোয়ারা। নিস্তব্ধ রজনী নীরবতা খণ্ডিত করে শুধু কিরিং কিরিং হালকা ধাতব শব্দ কানে ভাসছে, যার উৎস হচ্ছে দোদুল্যমান দোলনা। দুজন মানব মানবের নিশ্চল উপস্থিতি সেথায়। বিমর্ষ মনে ক্ষীণ বল প্রয়োগ করে দেমিরি পা দিয়ে সেটি দুলিয়ে যাচ্ছে। মুখাবয়বের ভাব বোঝা মুশকিল, চোখের ভাষা রিক্ত। জিয়া তন্ময় হয়ে আপতিত চাঁদের আলোয় চিকচিক করা সে চেহারাটি দেখে চলেছে। মুখ ফুটে কি বলবে সে? তোমার মন খারাপ করা স্বাভাবিক। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু এক্সপেকটেশনস থাকে এবং দিন শেষে সেগুলো পূরণ না হলে কষ্ট পাওয়া অন্যায় কিছু না। আমি একটু হলেও তোমার দুঃখ উপলব্ধি করতে পারছি। দেমিরের ধীর আওয়াজ থামে কিছু পলের জন্য, অতঃপর ফির বলে, আপন লক্ষ্যে পৌঁছানোর পন্থা হয়তো পুরোপুরি সঠিক ছিল না। মাঝপথে আমার পরিকল্পনার পরিবর্তনও ঠিক ছিল না। তবে প্রত্যেকের জীবনেরই কিছু ধারা থাকে, আমারও হয়তো তাই ছিল। তবে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে জিয়া দেখলো লোকটি আপন হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। আমাদের জীবনে অনেক কিছু মেনে নিতে হয়, তাদের সাথে মানিয়ে নিতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কেউ এর জন্য আমাদের মূল্যায়ন করে না, বোঝে না এই কষ্টের গভীরতা কতটুকু। অথচ নেমির বোঝার চেষ্টা করেছে, সাথে নিজেকেও বোঝানোর যুদ্ধে নেমেছে। অবহেলা না করে প্রচেষ্টা চালিয়েছে জিয়াকে আশ্বস্ত করার জন্য। হাতে শান্ত হয়ে আসা জিয়া কাল বিলম্ব না করে সেই ভরসাময় ভিত্তিতে স্পর্শ করে তৎক্ষণাৎ নরম হাতটির সঙ্গে সঙ্গে লুফে নেয় দেমির। আপন বক্ষের বা পাশে সেটি ছুঁয়ে দিয়ে লঘু অথচ নিনাদি কণ্ঠে বলে, এই মনে কখনো কারোর জন্য বিন্দুমাত্র জায়গা ছিল না, নাইবা এই দেহ মাঝে এক মুহূর্তের কোনো অযাচিত স্পর্শের উপস্থিতি ছিল। তুমি যেমন পবিত্র তেমন বিশুদ্ধ না হলেও আমি নামক মানুষটি কলুষিত নই। জিয়ার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, হেলোমেলো শব্দটা কেমন বেসামাল বনে গুমট হয়ে গেল। কিছু বলতে অক্ষম হলো জিয়া,
অনাকাঙ্ক্ষিত অনুভূতির দূরে মোলায়েম হাতের কম্পন স্পষ্ট টের পেল তেমির। মৃদু হাসির ঝলকে ঠোঁটের কোণ বেঁকে এলো তার। পরপর সহসা ইস্পাত দৃঢ়তার সঙ্গে নিয়ে মাঝারি গলায় ঘোষণা দেওয়ার ন্যায় বলে উঠল, আমি ইলহান শাহ দেমির এই নিজেকে এবং এর একনিষ্ঠ অনুভূতিকে আপন স্ত্রী রাহিকা হাসান জিয়া অর্থাৎ আমার লিলির কাছে অঙ্গীকারবদ্ধ করলাম। সে কি আমায় কবুল করেছে? হাতের বাঁধনকে নিজের আরেক হাতে বেষ্টিত করে নেয় জিয়া। অপ্রত্যাশিত অথচ অতি আকাঙ্ক্ষিত অমুক প্রাপ্তিতে দু চোখের পাতা নিবিড় নীরবতায় বুঝে এলো সুতীব্র ও পবিত্র আবেগের তাড়নায় চোখের কার্নিশ পেয়ে অবিরাম অশ্রুকণা ঝরতে লাগলো মুহূর্তেই। দু হাতে দেমিরের পুক্ত রুক্ষ হাতকে আগলে ধরে কপালে ঠেকে কম্পিত কণ্ঠে আওড়ায়, কবুল করলাম। নিজের হাতটি স্পষ্ট ক্রমশ ভিজে যেতে অনুভব করলো তেমির। জিয়ার কষ্ট মানসিক দুলাচলের রীতি ঘটাতে পেরে শান্তি লাভ করলো। যে মেয়েটি ওকে আপন জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছে তাকে অযথা দুঃখ পেতে দেখে তেমিরের সত্যি দম বন্ধ লাগছিল। সচরাচর প্রাপ্ত মনোযোগের বদলে যখন নিঃশব্দ শীতল আচরণ মিলছিল তখন ইচ্ছে করছিল ক্রোধের স্ফুরণে সব তছনছ করে দিতে। এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জিয়া ওর কাছে। তবে এখন এই সংবেদনশীল মনের মেয়েটিকে থামানো দরকার। এত কাদারি বা কি হয়েছে? মনের কষ্ট উজাড় করে দিতে অবিরাম চোখের মূল্যবান অশ্রু ঝরাতে ব্যস্ত থাকা জিয়া হঠাৎ হকচকালো যখন অনুভব করলো এক হ্যাচকা টানে তার অবস্থান সে নিরেট শক্ত পুরুষালী বক্ষ মাঝারি হয়েছে। লাজুকতায় প্রথম স্তরে তার সর্বস্ব কেমন বিবশ হয়ে এলো। শিরশিরে অনুভূতিতে সব এলোমেলো হয়ে গেল। তখনই আহ্লাদ স্বরূপ মাথার উপর এক নরম হাতের বিচরণ মিলল, যে নীরবে ওকে বুঝিয়ে দিচ্ছে শান্ত হতে, নিজেকে সামলে উঠতে। কেমন বিশ্বাসে ঘেরা সেই স্পর্শ, যেন এক নতুন স্বপ্ন। নিস্তব্ধতা ভ্যাট করে কর্ণকুহরে প্রবেশ করে। ড্রিম ড্রিম আওয়াজ তোলা তুরন্ত গতিতে চলমান এক শব্দ। স্পষ্ট হয় লোকটির হৃদস্পন্দন। সেদিকে এক হাত সম্পূর্ণ থেকে স্থবির হয়ে পড়ে জিয়া। মহাবিষ্ট হয়ে অনুভব করে যায় এই প্রশান্তিময় স্থানটি। এই আগলে নেওয়া বিশেষ যত্ন করা এখন থেকে সবটাই ওর এবং কেবল মাত্র ওর জন্যই বরাদ্দ। পুরাতন ভাঙা ল্যাপটপের জায়গা দখল করে নিয়েছে নতুন ঝকঝকে অন্য একটি ল্যাপটপ। ছোট্ট একটি জড়বস্তু বুঝে দেয় কোনো কাজই কখনো কারোর জন্য আটকে থাকে না। নতুনের আগমন অবধারিত। অফিসের কাজ শেষে ফারদিনের সাথে ফোন কলে কথা বলেছিল দেমিরের অফিসে যোগদানের খবর সেই প্রথম দিনেই পেয়েছে দানিশ। তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সত্যি বলতে দেমিরেরও সমান অধিকার রয়েছে এই গ্রুপ এবং ব্যবসায়, তাই কারো কিছু বলা সাজে না। উপরন্তু ওর যোগ্যতা, সে যোগ্যতার জলজলে আলো ও এর ভারে কখনো বিপরীতে কিছু বলা করার রাস্তা পর্যন্ত খুঁজে পায়নি দানিশ। কুণ্ঠিত বোধ না ভাতৃস্নেহে দানিশ কখনো দেমিরকে কিছু বলে না। সেটি নিতান্তই অস্পষ্ট। দেমিরের মনে পড়ে না শেষ কবে দুজনে একান্তে বসে কথা বলেছিল, কিংবা কোন বেলার খাবারটা অন্তত খেয়েছিল। তনিমা নামক বিষকন্যার আগমনের বাদেই সব ধীরে ধীরে আরও পরিবর্তন হয়ে গেল। মোট কথা সম্পর্ক নষ্টই হয়ে গেল। প্রতিশোধ তুলেছে সে। দেমিরের উপর আপন অপমান ও অবহেলার বদলা নিচ্ছে। দেমিরের উদাস মনোভাব স্পষ্ট ফুটে উঠেছে তার গম্ভীর চেহারায়। পাশে বসে সেটি পর্যবেক্ষণ করে জিয়া বলে, ভাইয়া না হয় আপনার কাছে নাই আসলেন, আপনি কি তার কাছে যেতে পারেন না? ভ্রু উঁচিয়ে মাথা পাশ ফিরায় দেমির। কেন? আমি কেন? বিশেষ কোনো কারণ নেই, আবার বলতে গেলে আছে। উনি আপনার আপন বড় ভাই। এরূপ ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক খারাপ করা উচিত? উপরন্তু ভাইয়া আপনার খুব কাছেই থাকেন। ঘর থেকে বের হলেই তার ঘর। আপনি চাইলেই এই অহং নামক শব্দটা পাশে সরে দিয়ে সবটা ঠিক করার এক ক্ষুদ্র প্রচেষ্টা অন্তত করতেই পারেন। তুমি বুঝবে না, দিনে দিনে বিষ ঢেলে আমাকে তার কাছে বিষাক্ত করে তোলা হয়েছে। সেখানে আমি যাই বলি না কেন অসহনীয়ই লাগবে। আর ভাইও আছে, অল্প বয়স্ক বউ পেয়ে সব ভুলে গিয়েছে, মাথা খারাপ করে নিয়েছে। আজও জানি না তাদের মাঝে গড়ে ওঠা সম্পর্কের পিছনের রহস্য কি। জিয়া হাল ছাড়ে না, শান্ত সুরে বলে, সেটাই তো মূল কথা। আপনার সম্পর্কে যেই নেতিবাচক মনোভাব ভাইয়ার মনে ঢুকানো হয়েছে সেটা সরানোর চেষ্টা করুন।
আপনাদের মা বাবা নেই, কাছের মানুষ বলতে আছেন কেবল আপনারা দুই ভাই। এখানেও যদি কলহ থাকে তাহলে দিন শেষে আপন বলতে তো কেউ থাকবে না। দেবীর তৎক্ষণাৎ অস্থির হয়ে বলে। তুমি আছো না, আমার একান্ত আপনজন। দেবীরের হাতে হাত রেখে ভরসা দিয়ে জিয়া বলে। আমি তো আছি, থাকবো, কিন্তু বাকি যেই সম্পর্কগুলো আছে সেগুলো তো আগলে রাখতে হবে, তাই না? দেবীরের কপালে দৃঢ় ভাঁজ পড়ে। ওর পক্ষে আদৌ সম্ভব আগ বাড়িয়ে কথা বলা? হ্যাঁ, তো পুরাই ওর স্বভাব বিরোধী। তবু জিয়ার মন রাখার জন্য বলে। আচ্ছা, দেখি কি করা যায়। জিয়া সামান্য হাসল। এই ফাটল ধরা পরিবারকে পুনরায় জোড়া লাগানোর চেষ্টা তাকেই করতে হবে। একজন যেহেতু প্রতিনিয়ত ধ্বংসের খেলায় মেতে উঠেছে, তাহলে অন্যজনকে তো এর প্রতিরোধ করতেই হবে। রাতের আকাশে মেঘের দলেরা একসাথে হুটোপুটিতে মেতে উঠেছে। থেমে থেমে তাদের ক্ষীণ মৃদু গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে। তবে নেই তেমন ভারী ভয়ালো ধ্বনি, নেই কোনো বিদ্যুতের ঝলকানি। এরূপ বৃষ্টি খুবই পছন্দ জিয়ার, নতুবা বজ্রের শব্দের চাইতে এর আলোর প্রতিফলনকে বেশি ভয় পাইয়ে দেয়। বড় বড় ফুটায় মুষলধারে বৃষ্টি যখন পুরো শহর ভিজে দেয়, সে শীতল আবহাওয়া ওর মনে অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। তবে এখনো বৃষ্টি শুরু হয়নি। আবেশিত ব্যাগে হাওয়া বইছে, ঠান্ডা বাতাস, যে সমীরণে মন প্রাণ সব জুড়িয়ে যায়। জানালা থেকে সরে এসে দেমিরের মুখোমুখি বসে জিয়া। মনে এক সুপ্ত আকাঙ্ক্ষা নড়ে চড়ে উঠেছে। ভীষণ ইচ্ছে করছে সেটি পূরণ করতে, কিন্তু কিভাবে কি বলবে? আপন প্রয়োজন ও ইচ্ছে পোষণ করতে যে ওর এত জড়তা কেন, সেটা নিজেই বোঝে না সে। সেই হতাশায় এক দীর্ঘশ্বাস ছাড়ে জিয়া, জানি স্তব্ধ ঘরে কেমন ভারী হয়ে ছড়িয়ে পড়ে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নেমিরের প্রশ্নে জিয়া মাথা উঁচিয়ে জানালায় চোখ তাক করে। এবার ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, যাকে বলে ঈর্ষে করি। তবে ভারী বর্ষণ ছাড়া হয়তো আকাশের আধার কমবে না। পূর্ণ চন্দ্রিমাও আজ মেঘেদের আড়ালে লুকায়িত। জিয়া উদাস কণ্ঠে বলে। শুরু হচ্ছে ধীরে ধীরে। ভ্রু কুচকায় দেমির। এমন দুঃখী দুঃখী স্বরে বলার কি ছিল? ওর কি কোনোভাবে আফসোস হচ্ছে? বিষয়টি আরো স্পষ্ট করে বোঝার জন্য দেমির জিজ্ঞেস করে। বৃষ্টি ভালো লাগে না? লাগবে না কেন? অনেক ভালো লাগে, বিশেষ করে এই ধরনের বৃষ্টি যেখানে কোনো বজ্রপাত নেই, শুধু ঘন বৃষ্টির ঝাঁক। তড়িৎ উত্তর পেয়ে মৃদু হাসলো দেমির। এবার বুঝে আসলো মূল ঘটনা কি। যদিও এখনো ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছিল, তবু প্রিয় একজনের শখ পূরণ করতে নেমে পড়লো খাট থেকে। কাছে আসো তো। লোকটা এভাবে ডাকে কেন? কাছে আসো। হঠাৎ হঠাৎ এভাবেই জিয়াকে তার লজ্জারা কাবু করে হেনস্থা করতে চায় সঙ্গে সঙ্গে। তবে তাদের সুপ্ত মনে চাপা হুঁশিয়ারি দিয়েও এগিয়ে যায় ও কাছে। জি। দেমির সহসা ওর কাঁধ গলিয়ে বাহু জড়িয়ে ধরে, আপন মাঝে আগলে নিয়ে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে মেঘমেদুর স্বরে বলে ওঠে। চলো তোমার শখ পূরণ করি। ঝুম বৃষ্টিতে রাতের পরিবেশ মুখরিত, জলধারার রোমাঞ্চ নিয়ে তারা শিহরিত। জিয়ার আনন্দেরাও যেন এই নান্দনিক দৃশ্যের শোভা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। জিয়ারা সর্বদাই ভাড়াটে বাসায় থেকেছে, যেখানে ছাদ থাকলেও কখনো যাওয়ার সুযোগ হয়নি, কারণ নানা মানুষের আনাগোনা ছিল সেথায়। তাই বড় হয়ে বৃষ্টিতে ভেজার শখ তার নিছক এক শখ হয়েই থেকে গিয়েছিল। তবে আজ ভাগ্যক্রমে সেটি পূরণ হয়ে গেল। ওই যে ছাদের দোরগোড়ায় বুকে দু হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটির কারণে। ভেজা অস্পষ্ট দৃষ্টিতে সেদিকে একবার পূর্ণ দৃষ্টি মেলে তাকায় জিয়া, অতঃপর কিছু না ভেবে এগিয়ে যায় সেদিকে। এই জীবনে অনেকটা সময়ই অনেক কিছু নিয়ে দেমির আফসোস করেছে, নিজের অন্ধত্ব নিয়ে নিজের কাছেই কষ্ট পেয়েছে। তবে আজ সেখানে যে কষ্টটি যোগ হলো সেটি হলো এই বৃষ্টিতে ভিজতে থাকা মেয়েটি, যাকে এক পল দেখার জন্য দেমিরের মন ভীষণ করে কাতরায়। হে যে মেয়েটি এখন ভিজছে, পানির বিন্দু বিন্দু কণা ওকে সিক্ত করে তুলেছে, চোখে মুখে খুশির ফোয়ারা বইছে। নিশ্চয়ই সব এক সৌন্দর্যের প্রতিমা সৃষ্টি হয়েছে সেথায়। ওই রমণীটি হয়ে উঠেছে বিশেষ রূপে সজ্জিত, অথচ আপন একান্ত ব্যক্তিগত নারীকেই দেমির দেখতে অক্ষম, নিজের আসক্ত দৃষ্টি দিয়ে ঘায়াল করতে অপারগ। হাত দুটো ক্রমশ মুষ্টিবদ্ধ হয়ে আসতেই সেখানে ছোঁয়া মেলে এক ভেজা মোলায়েম হাতের। আপনি আসুন না, আমার অনেক ভালো লাগবে। সত্যিই লাগবে? জি।
প্রবল বাতাস ও বাড়ি ধারার সংঘর্ষে সে কণ্ঠস্বর কেমন ঘোর লাগিয়ে দেয়। পায়ের স্যান্ডেল খুলে জিয়ার হাত ধরে দেমিরও নেমে পড়ে ছাদে। সাথে সাথে শীতল বৃষ্টির ছাপ ওকে ভিজিয়ে দেয় সম্পূর্ণ। কানে আসে রিনরিনে মিষ্টি হাসির শব্দ। এর আগে জিয়াকে কখনো শব্দ করে হাসতে শুনেনি দেমির। ওকে সত্যিই এই ছোট্ট একটি কাজে এতটা খুশি হয়েছে। অপর হাতটি ছড়িয়ে দিয়ে আকাশপানে মুখ তুলে দেখুন, খুব ভালো লাগবে। দেবীর তাই করে। মুখের উপর সরাসরি টুপটুপ করে পড়তে থাকে জলবিন্দু। মনটা ক্রমশ ভালো হয়ে যায়, কিন্তু একসময় শ্বাসরোধ হয়ে আসতেই মুখ নামিয়ে নেয়ও। স্পষ্ট অনুভব করে ধরে রাখা হাতটি মৃদু দুলছে। হয়তো জিয়া মনের সুখের প্রতিফলন ঘটাতে হাত পা নাড়িয়ে যাচ্ছে ক্রমাগত। আচমকা কি হলো, এক ঝটকায় ওকে আপন বাহু বন্ধনীতে আবদ্ধ করে নেয় দেবীর। জিয়ার হাত গিয়ে থাকে পুরুষালী শক্ত বক্ষ মাঝে। হতবিহব্বল হয়ে তাকিয়ে থাকতেই দেবীর তীর্যক হেসে শুধায়, উইল ইউ ডান্স উইথ মি? আই ডোন্ট নো হাউ টু ডান্স। ইউ ডোন্ট নিড টু, জাস্ট ফিল মাই মুভস অ্যান্ড লেট ইউর সোল ফলো ইট। টাইলসের মেঝেতে বৃষ্টির ঝনাঝনা তপতনের শব্দ এক মনোরম শাব্দিক তরঙ্গ তুলে যাচ্ছে। সেই সাথেই নরম মেয়েলি মধ্যমা আপন দুহাতে বেষ্টন করে মৃদুলয়ে ডানে বায়ে পা চালানো শুরু করে দেবীর। আমিও কখনো ডান্স করিনি, শুধু স্টেপসগুলোই জানি। দক্ষ ছাত্রী জিয়া নিঃশব্দে দেবীরকে হুবহু অনুসরণ করে। এটা তেমন কঠিন কিছু নয়। সময়ের সাথে তালে তাদের মাঝে এক ছন্দ তৈরি হতেই দেবীর হাসি প্রশস্ত হয়। প্রসন্ন সুরে বলে, উই মেক এ নাইস পেয়ার। মুখ নামিয়ে লাজুক হাসে জিয়া। নিজের অজান্তেই মাথা ঠেকে দেয় বেশি বহুল কাঁধে আপন ভরসাস্থলে। এভাবেই কেটে যায় মোহাচ্ছন্ন কিছু পল, অনুভবের রঙিলা প্রহর। একসময় দেমির থেমে যায়। ওর অন্তঃস্থলে এক নিদারুণ অস্থিরতারা দানা বেঁধেছে। কোনোভাবেই আর নিষ্পত্তি ঘটছে না। নিবেশিত এই গভীর সান্নিধ্যে জিয়া ঘুরে ডুবেছিল। নিজের সকল ভাবনাকেই বাস্তবে রূপ দিতে আপন কাঁধ থেকে জিয়ার থুতনিতে দু আঙ্গুল থেকে সেটি উঁচু করে আপন বরাবর নিয়ে আসে দেবীর। স্পন্দ হালকা বাদামি মণিচূড়ায় এক অচেনা ঝলকানি, যেন অমোঘ অনাবিল এক মাদকতা। জিয়ার হৃদস্পন্দন বেড়ে যায়। খেয়াল করে পৌরুষ সমৃদ্ধ হাতটি আজ কাঁপছে। বলহীনতার জন্য নয়, বরঞ্চ ব্যসমান অনুভূতির জোরে। রুক্ষ হাতের হিম ধরানো স্পর্শ প্রথমেই উঠে আসে জিয়ার কপলে। সাথে পুরো অস্তিত্ব কাঁপে, কানে বাজে এক ভারী ন্যাশালো স্বর। প্রতিদিন রাতে আমি ঘুমানোর আগে ভাবি, আমার একান্ত ব্যক্তিগত এই নারীটি দেখতে কেমন। এই যে সে হাসে, সে কষ্ট পায়, কিংবা সহজেই লজ্জায় বোধ হয়, তখন এই কোমল গাল দুটো কিভাবে ফুটে ওঠে। হাসলে তারা দেবে যায়, না কষ্ট পেলে বিমর্ষ হয়ে ওঠে, নাকি যখন লজ্জা পায় তখন আবিরের মেলা জমে ওঠে এখানে। পরম যত্নে দোগালে দু হাতের দৃঢ় তালু নরম করে বুলিয়ে দেয় দেমের। অতপর বিচরণ ঘটিয়ে তারা চলে আসে সেই কাজল কালো আখি জোড়ার উপর। জিয়া নিবিড়ভাবে চোখের পাতা দুটো বন্ধ করে ফেলে সহসা। অপরদিকে দেমের ব্যক্ত করতে থাকে এতদিনের লুকোনো সব অনুরক্তি। এই যে তোমার কাজল কালো চোখগুলো, কিভাবে এদের অস্তিত্ব সম্পর্কে জেনেছি সেটা না হয় নাই বললাম, শুধু মনে রাখো আমি জানি। আচ্ছা, তারা যখন আমাকে গভীর নিবেশে মন ভরে দেখে, তখন এর মাঝে আমি কিভাবে প্রতিফলিত হই। কবিদের ভাষায় কষ্ট পেলে উপচে পড়া জলে যখন এই কাজল কালো চোখেরা জলে ভরা বিলের মতো হয়ে ওঠে, তখন তাদের কেমন দেখায়, কিভাবে হয় সেটা আমার খুব জানতে ইচ্ছে হয়। তুমি হাসলে কি সাথে তোমার চোখও হাসে? তখন খুব করে সেটি ছুঁয়ে দেখার ভীষণ অভিলাষ জাগে আমার। খসখসে আঙুলগুলো এবার প্যালক ঠোঁট ছুঁয়ে যায়। তিরতির করে কম্পমান অধরে তারা বিচরণ করায় বড্ড অবলীলায়। যখন তীব্র অনুভূতির তোমার এই তোরে কুসুম পল্লবগুলো এভাবে কাঁপে, তখন ঠিক কতটা আকর্ষণীয় দেখায়। আমার খুব করে দেখতে মন চায়। সহসা এক অনাকাঙ্ক্ষিত অঙ্গ মুহূর্তে ছুঁয়ে যায় সেই প্যালপুষ্ঠে। জিয়ার সর্বস্ব ঢুলে উঠতেই ওকে আগলে নিতে হাতের চাপ দৃঢ় করে দেমির। আমার অন্ধকার জীবনে যে আলো হয়ে এসেছে তাকে না দেখতে পারার আফসোস আমার ইহ জীবনে মিটবে না। আমার তমসা বনে তুমি জ্যোৎস্না হয়ে এসেছো, এই অমোঘ সত্য
অস্বীকার করার সাধ্য আমার নেই লিলি। পবিত্র উষ্ণ স্পর্শ বড্ড কোমলতায় পৌঁছে যায় রমণীর ললাটে। দেবীর ফের বলে, আকাশের জ্যোৎস্না ও আমার জ্যোৎস্নার মাঝে পার্থক্য কি জানো? কম্পিত কণ্ঠে জিয়া শুধায়, কি? আকাশকে সবাই দেখতে পায় কিন্তু তাকে ছোঁয়া যায় না, অথচ তোমাকে আমি ছুঁয়ে দিতে পারি কিন্তু চোখের দেখা দেখতে পাই না। গাঢ় আবেগের জোয়ারে ভেসে যায় জিয়া, মাথা নত হয়ে যায়। শুধু অনুভব করে তাকে আবদ্ধ করে রাখা হাত দুটো কেমন আগ্রাসী হচ্ছে। কানে আসে লৌহ গম্ভীর স্বর, শুধুমাত্র ছুঁয়ে দিয়ে আমার তৃষ্ণা মিটছে না, অসহনীয় যন্ত্রণা হচ্ছে। তুমি কি আমাকে অনুভব করার সুযোগ দিবে, অনুমতি দিবে আমার এই জ্যোৎস্নার ধারক হওয়ার? নিজেকে যে মানুষটির নামে অস্বীকার করেছে সেখানে মানা করার সাধ্য কিংবা ইচ্ছে কোনটিই নেই জিয়ার। তবে বিপরীতে মুখ ফুটে কিছু বলার মতো অবস্থাতেও নেইও। কিছু মুহূর্ত সময় নিয়ে শুধু উত্তরে পরম আবেশে মাথা এলিয়ে দেয় তার আশ্রয়স্থলে। ঠোঁট ছড়িয়ে হাসে দেবীর, আলিঙ্গন জোরালো করে নিজেকে শান্ত করে নেয়। অতঃপর আগাম বার্তা ছাড়াই জিয়াকে তুলে নেয় দু পায়ের উপরে, সহস্রে ঘোষণা দিয়ে বলে, আজ রাতে আমি না হয় তোমার কদম হই, আর তুমি আমার পথ প্রদর্শক। বুকে ঠেকে ইতিবাচক মাথা ঝাঁকায় জিয়া। অনুভব করে লোকটি অবলীলায় তাকে নিয়ে পা বাড়াচ্ছে। সে লজ্জায় মুখ ডুবে দেয় আরো গভীরে, যেখান থেকে অন্য কেউ দেমিরের বলা সে আবির মাখা গাল দুটো কেউ দেখতে না পায়। লজ্জায় বোধ হওয়া কম্পমান উষ্ঠ ও নতলোচনের খবর না শুনে অতপর চলন্ত পা থেমে মেলে পৃষ্ঠদেশ যখন নরম গদিপূর্ণ শয়ন সজ্জায় ঠেকল, তখন বেসামাল অনুভূতিদের চরিত্রায়নে কিভাবে যেন ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে স্বপ্নীলের রাতটুকু। গাঢ় অতল স্পর্শী গভীর সান্নিধ্যে মানুষ দুটো হয়ে ওঠে একে অপরের ভীষণ আপন ও অবিচ্ছিন্ন অংশ। সে আবেগের অতলে তারা হারিয়ে যায় যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই, নাইবা তারা ফিরতে চায়। এখনকার সকালগুলো এক অদ্ভুত মাদকতায় জড়ানো থাকে, অস্তিত্বে মিশে থাকে প্রশান্তিময় এক সুবাস। মুখের বাপাশে অবস্থান থাকে প্রিয় নারীর, এলোমেলো ক্যাশে আবৃত হয়ে রয় দেমিরের ঘুমন্ত শান্ত মসৃণ মুখশ্রী, মাঝে জুড়ে থাকে অবিচ্ছেদ্য এক আলিঙ্গন। তবে আজ ঘুম থেকে উঠে যখন বিছানা খালি মিলল, তখন বিরক্তি নেমে এলো সদ্য জাগ্রত চেহারায়। আধারে ডুবা এই ঘরের নীরবতা বলে দিচ্ছে এখানে দ্বিতীয় কারো উপস্থিতি নেই আপাতত। আড়মোড়া ভেঙে প্রথমেই মোবাইল হাতে নেয় দেমির। সকালে সবেমাত্র 6টা বেজেছে, কিন্তু আজ কেন এত আগে ঘুম ভেঙে গেল এর কারণ অস্পষ্ট নয়। যার সান্নিধ্যে এই দু চোখে শান্তির ঘুম নেমে আসে, চিত্ত থাকে আবেশিত, সেই রমণী আজ লাপাত্তা। বারন্ত এই বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায় দেমির। ফ্রেশ হয়ে এসে চোখে কোনো রকম কালো চশমা এঁটে ঘর থেকে বেরিয়ে পড়ে। সাথে সাথে পুরো বাড়ির দেয়াল জুড়ে পুরুষালী ভারী কণ্ঠে উদ্গ্রীব নিয়ে শুধু একটি নাম প্রতিধ্বনিত হয়। সবেমাত্র আপন ঘর থেকে বের হওয়া শেফালি এরূপ দৃশ্য দেখে মুখ টিপে হাসেন। আজকাল এই বাড়ির কর্তা তার বউ ছাড়া সত্যি কিছু বোঝেন না। সহাস্যে মাথা দুলিয়ে তিনি চলে যান নিজের কাজে। এদিকে দেমির এখনো তার ডাক অব্যাহত রেখেছে। লিলি, এই লিলি। এই যে আমি আপনার ঘরে। দেমিরের ব্যক্তিগত কক্ষ থেকে ভেসে আসে আকাঙ্ক্ষিত কণ্ঠস্বর। ভ্রুকুচকে সেদিকে ধীর পায়ে এগিয়ে চলে সে। এত সকালে ওই ঘরে কি করছে মেয়েটা? বাতাসে কিছুটা ধুলো মিশে আছে, আবহাওয়া যথেষ্ট উষ্ণ লাগছে। পাখা শীতাতপ যন্ত্র সব স্পষ্টত বন্ধ করে রাখা। ঘরে প্রবেশ করতেই এই তারতম্যটি ঠিক ধরতে পারল দেমির। কৌতূহলী গলায় বলে, কি করছো? নিজের জিনিসের যত্ন নিচ্ছি। ঠিক বুঝলাম না। ঘরটা পরিষ্কার করছি। এখানে উপস্থিত মূল্যবান রত্নদের গায়ে ধুলোর আস্তরণ পড়ে আছে। এই কাজের জন্য তো শেফালি আপা আছেন। এই আমানত না আপনি আমার হাতে তুলে দিলেন, আমি কেন হস্তান্তর করব? বরাবরের মতোই জিয়ার সোজা শব্দ উত্তরে স্মিত হাসে দেমির। কথা না বাড়িয়ে বিছানার সামনে আরাম করে বসে। ইদানিং সর্বদা মেয়েটার আশেপাশে থাকতেই ভালো লাগে। কিছু না বলে চুপ থাকলেও কেমন শান্তি শান্তি অনুভূত হয়। কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই হঠাৎ কিছু একটা মাথায় আসে দেমিরের। দমি না গিয়ে আগ্রহী কণ্ঠে জানতে চেয়ে প্রশ্ন করে, এখানে থাকা এতগুলো ছবির মধ্যে তোমার কোনটা পছন্দ? কোন ছবিতে আমায় সবচাইতে বেশি সুন্দর লাগছে?
হাতের কাজ থামিয়ে জিয়া পিছু মুড়ে ঠোঁটের কোণে নির্মল এক হাসি নিয়ে দেমির উত্তরের অপেক্ষায়, যেন জানতে সে প্রচণ্ড উন্মুখ। জিয়া নিজেও হেসে ওঠে। লোকটা আপন প্রশংসা শুনতে বড্ড পছন্দ করে, প্রতি মুহূর্ত নিজের গরিমা তুলে ধরতে আগ্রহী থাকে। সময় গেলেও মানুষের স্বভাবের পরিবর্তন সাধিত হয় না, কথাটি সত্যি সঠিক। বাধ্য হয়ে ঘরকুনো হয়ে উঠলেও দেমিরের মাঝে আজও সে চঞ্চল প্রাণবন্ত সে সত্তা লুকিয়ে আছে, যে সময় বুঝে কিছুটা আড়াল থেকে উকি দেয়। তাই আপন স্বামীকে খুশি করতে জিয়াও এবার মনোযোগ দিয়ে পুরো ঘরটা আবার মন ভরে দেখে। অতঃপর বিমুগ্ধ কণ্ঠে ধীর হয়ে বলে, আপনার গ্রাজুয়েশনের ছবিটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আপনার মাঝে যে আত্মবিশ্বাস, দৃঢ়তা ও উৎফুল্ল ভাব ফুটে উঠেছে সেটা সত্যিই চোখে লাগার মতন। আর আমাকে হ্যান্ডসাম লাগছে না? সেটার উত্তর আপনার মুখে ভালো করেই জানা আছে। দেমির শব্দ করে হেসে ওঠে। আর বসে না থেকে জিয়ার সান্নিধ্যে চলে আসে একদম। আচমকা পেছন থেকে জোরালো আলিঙ্গনে বেঁধে নেয় নিজের সাথে। লুফু কণ্ঠে বলে, তারপর? হতভম্ব হয়ে যায় জিয়া। পুক্ত হাতের শক্ত বাঁধন ছাড়াবার মৃদু প্রয়াস চালিয়ে বলে, আমি কাজ করছি এখন। খসখসে গালটা মোলায়েম ত্বকে গভীরভাবে বুলে দেয় দেমির। আহ্লাদি কণ্ঠে ভীষণ আবদার নিয়ে বলে, বলো না, আমি শুনতে চাই। শিহরণ জাগানো এই ভয়াল অনুভূতি থেকে নিজেকে সামলে রাখতে এক প্রলম্বিত শ্বাস ছাড়ে জিয়া। এই নাছর বান্ধা লোকটিকে থামানোর সাধ্য ওর নেই। পরপর ডান দিকে ঘুরে বলে, কমপ্লিট স্যুটে তৈরি হওয়া আপনি, ছাই রংটা আপনাকে বেশ মানিয়েছে। মনে হচ্ছে আয়োজন করে আপনার অফিসে জয়েন করার প্রথম দিন এটা তোলা হয়েছে। গ্রেট, ঠিক ধরেছ। এরপর হচ্ছে আপনার ট্যুরের এক ছবি। কোনটা? আপনার পেছনের অংশই দেখা যাচ্ছে শুধু, তবুও ছবিটা আমার অনেক প্রিয়। এখানে দেখতে পাওয়া সূর্যোদয়টা অনেক সুন্দর, একদম স্বপ্নের মতো। দেমিরকে কিছুটা ভাবুক দেখালো। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মৃদু বিমর্ষ কণ্ঠে বলে উঠে, জায়গাটার নাম গোরাইকো, ফুজি পাহাড়, জাপানে অবস্থিত। ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস এভার ইন দ্য ওয়ার্ল্ড টু উইটনেস এ সানরাইজ। দেমিরের উদাস ভাব নজর এড়ালো না জিয়ার। আগলে নিতে কিছু বলবে তার আগে দেমির আবার বলে, আজ যদি আমি সুস্থ থাকতাম তোমায় নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম, পৃথিবীর সব অনাবিল সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দিতাম। অথচ দেখো আমায় বিয়ে করে তুমি এই চার দেয়ালের মাঝে বাঁধা, আটকা পড়েছে দায়িত্বের বেড়াজালে। আপনি এভাবে কেন বলছেন? যা বলছি সত্যি তো। ভুল বলেছেন। আমি কোন পৃথিবী দেখতে যাব বলুন তো? আমার পৃথিবী তো এই চার দেয়ালের মাঝেই রয়েছে, যাকে আমি প্রতিনিয়ত দেখছি, ছুঁয়ে দিচ্ছি। আর কিসের কমতি? এত আবেগ ভালো নয় লিলি, অন্যকে নিজের উপরে গুরুত্ব দিতে নেই। যতক্ষণ পর্যন্ত আমার এই আবেগ অনুভূতির সঠিক মূল্যায়ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিজের হৃদয়ে লাগাম টেনে ধরার মতো কোনো প্রকার চিন্তা আমার নেই। আর যদি আমি এর গুরুত্ব না দেই? হারিয়ে যাব। জিয়ার কণ্ঠ এক পলের জন্য এর ব্যাগ হারায়নি। অথচ দেমিরের মনে হলো ওর পুরো সত্তা কেঁপে উঠেছে। হৃদয় থমকে গিয়েছে এক মুহূর্তের জন্য। গাঢ় হয়ে এলো মস্তিষ্ক। অস্থির এই অনুভবের তোড়ে আলিঙ্গনের তীব্রতা গাঢ় করে দেমির চাপা কণ্ঠে মৃদু ধমকে ওঠে, খবরদার, এভাবে আর কখনো বলবে না। নিজের জন্য এরূপ অস্থিরতার প্রকাশ দেখে খিলখিলে হেসে ওঠে জিয়া, যার গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। ইদানিং তার অনুভূতিটা ভীষণ প্রশ্রয় পাচ্ছে এক ভদ্রলোকের কারণে। তাই তো বিনা বাধায় তারা মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। জিয়ার প্রফুল্লতায় দেমিরের মনে দানা বেঁধে ওঠা অস্থিরতা কেটে যায় তৎক্ষণাৎ। হৃদয় হয়ে ওঠে মোলায়েম। সেও জিয়ার সাথে তাল মিলিয়ে হেসে ওঠে। অন্তঃকরণের প্রেমময় মনোভাব প্রকাশ্যে আপন পেলবুষ্ঠ দাবি দেয় মেলি কপলে। বিরতিহীন উচ্ছল প্রেমের বর্ষণ নামে দেয় সে নম্র স্থান জুড়ে। বেলা 12টা। রান্নাঘরে শেফালির সাথে কাজে ব্যস্ত ছিল জিয়া। তন্মধ্য কলিং বেল বাজতেই জিয়ার ইশারায় শেফালি ছুটে যান। এরপর আবার ফিরে এসে চিন্তিত কণ্ঠে বলেন, বড় ভাইজান আসছেন বৌমণি? জিয়া অবাক হয়ে যায়। এই প্রথম দানি সেখানে এসেছেন। নিজের হতবিহবল অবস্থা সামলিয়ে জিয়া ব্যগ্র কণ্ঠে বলে, দরজা খুলে ভাইয়াকে বসতে দিন, আর একটু কষ্ট করে ওনাকে জানিয়ে আসুন আপু। সাথে জিজ্ঞাসা করবে আমার প্রয়োজন কিনা। আচ্ছা ঠিক আছে বৌমণি।
দেমির এখন তার আত্মবিশ্বাসী মনোভাব অনেকটাই ফেরত পেয়েছে। অফিসের সাথে অনলাইনে যুক্ত থাকতে এখন আর পাশে যাওয়ার প্রয়োজন হয় না, বিশেষ কাজ ছাড়া। প্রতিদিনকার ন্যায় আজও সে জরুরি বিষয়ে এক এমপ্লয়ির সাথে কথা বলছিল। আর এর মধ্যে শেফালি এসে জানালেন যে দানিশ এসেছে। প্রথম পর্যায়ে দেমির বিস্মিত হলেও নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। এখন সম্পর্কের ভিত নড়বড় হলেও এককালে তারা অন্তঃপ্রাণ ছিল একে অপরের। সেই সুবাদে না হয় দেমির নিজেকে শান্ত রাখলো, বড় ভাইয়ের সাথে সম্মানের সহিত ব্যবহার করলো। এতটুকু করতে দেমির বাধ্য। বৌমনিকে কি লাগবে ভাইজান? উনি কি আসবেন? না, লিলি যেখানে আছে ওখানেই যেন থাকে, আমাদের মাঝে আসার প্রয়োজন নেই। প্রায় জানিয়ে চলে গিয়েছেন শেফালি। রক্ষণশীল অবস্থায়ও জিয়ার উপস্থিতি দানিশের সামনে একদমই চায় না দেমির। সে কিছুটা হলেও তার ভাইকে চিনে। উপরন্তু তনিমাকে যখন বিয়ে করে নিয়ে আসলো তখন থেকে তার উপর রুচি আরও উঠে গেছে ওর। দম নিয়ে নিজেকে সামলে মেরুদণ্ড টান টান করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো দেমির। রাজকীয় সোফার মধ্যভাগে পার উপর পা তুলে বসে আছে এক বলিষ্ঠ দেহের পুরুষ। পরনে তার ঘরোয়া পোশাকেই পেশিবহুল সফেদ ত্বকের দুই হাত সোফার উপর দুই দিকে ছড়িয়ে রাখা। মাথার কাঁচা পাকা চুল জানান দিচ্ছে বয়স তার 40 পেরিয়েছে। মুখে এক ভিন্ন গাম্ভীর্য ভাব। রিমলেস চশমা পরিহিত দুই চোখ জহরি নজরে আশেপাশে ঘুরছে। আজ মধ্যরাতেই মাসখানেকের বেশি লম্বা সময়ের বিদেশ সফর শেষ করে তিনি ঘরে ফিরেছেন। ঘুম থেকে উঠে আর দেরি করেননি, চলে এসেছেন ভাইয়ের কাছে। তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ চালানোর মাঝেই দৃষ্টি আটকে যায় সিঁড়ির দিকে। ছোট ভাই তার নেমে আসছে স্থূল কদমে, বেশভূষায় আভিজাত্যের ছাপ। পেশাদার রুচিশীল পোশাকে তাকে লাগছে বেশ নজর কাড়া। খুব বেশি না হলেও 3 মাস আগে একবার চোখের দেখা দেখেছিল দেমিরকে। তখনকার ভগ্ন অযত্নের অবস্থার সাথে বর্তমানের দেমিরের আকাশ পাতাল পার্থক্য। যদি কিছু না বদলে থাকে তাহলে সেই কালো ফ্রেমের আড়ালে ঢেকে রাখা চোখ দুটো। তবু আজর অভিব্যক্তিতে মেভ্রমের পরিবর্তে এক শান্ত স্থিরতা রয়েছে, যেন আপন আত্মবিশ্বাস সে ফিরে পেয়েছে। প্রতি আগত পায়ে যেন অহমিকা বিরাজমান, কমতি শুধুমাত্র আগেকার সেই ক্ষুরদার নজরের, তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টির। তবু তার ভাই এখন ভালো আছে। চোখের সামনে দেখতে পাওয়া দৃশ্যটুকুন মস্তিষ্কে এ বিষয়ে আশ্বস্ত করলো। দেমির কাছে চলে আসতেই সে গলায় অদ্ভুত এক স্নেহ জড়িয়ে সরল কণ্ঠে বলল, কেমন আছিস দেমির? সোফার হাতলে হাত ছুঁয়ে ঠিক মতন এক জায়গা সুনির্দিষ্ট করে বসতে বসতে দেমির স্বস্তির কণ্ঠে জবাব দিল, অনেক ভালো। তোমার কি অবস্থা ভাইয়া? আগে হলে কেমন আছিস প্রশ্নের বিপরীতে নেতিবাচক জ্বালাময়ী ব্যাপরোয়া উত্তর মিলত। খিটখিটে মেজাজের সহিত এক প্রকার লড়াই করতে হতো। তবে আজ কণ্ঠ উত্তরের মাঝে রয়েছে দারুণ সাবলীলতা। এই পরিবর্তনগুলো খুব করে ধরতে পারল দানিশ। সেও বিপরীতে স্মিত হেসে বলল, তুই ভালো আছিস শুনে ভালো লাগলো। অনেক বছর লাগলো এই উত্তরটা শুনতে। প্রত্যুত্তরে দেমির কিছু বলল না, মনও রইল। এরই মধ্যে ট্রে হাতের সাফালে ছুটে এসেছেন। দ্রুততার মাঝে আপ্যায়নের ব্যবস্থা করে পাঠিয়েছে জিয়া। বৌমনি নিজ হাতে বানাইয়া পাঠিয়েছেন ভাইজান। আচ্ছা, রেখে যাও। দানিশ গম্ভীর স্বরে উত্তর দেয়। খেয়াল করে সেখানে কয়েক পদের সকালের নাস্তা রাখা আছে। দানিশ সত্যি সকালে খেয়ে আসেনি, উঠতে দেরি হওয়ায় হাত মুখ ধুয়ে এখানে চলে এসেছে। তবে সে শুধুমাত্র চায়ের কাপটা হাতে তুলে নেয়। সেই টুংটাং শব্দ পেয়ে দেমির বলে, ওর হাতের রান্না অনেক ভালো, আমি বলবো, খেয়ে দেখো। দানিশ তাকায় সে গম্ভীর চেহারায়। এক অদ্ভুত দ্যুতি খেলে যাচ্ছে সেখানে। স্ত্রীর প্রশংসা করতে গিয়ে কি সে এই গর্ববোধ করছে? রাহিকা হাসান জিয়া, এই নামটাই বোধ হয় বলছিল তোর ভাবিমণি। তা কেমন সে? দেমিরের ঠোঁটে দুর্বোধ্য হাসি ছড়িয়ে পড়ে। সোফার হাতলে হাত বিছিয়ে আরাম করে বসে। ফিচেল হেসে প্রত্যুত্তর করে, দেখতেই পাচ্ছ, যা যা পরিবর্তন সব ওর হাত ধরেই হয়েছে। ভাগ্যক্রমে আমাকে অমানুষ না বানিয়ে মানুষ বানানোর মতন কঠিন কাজে নেমেছে। সব কিছু নিজে সামলালেও দিন শেষে কীভাবে যেন আমি এ বাড়ির তার কর্তা রয়ে গেলাম। আমার কথার নড়চড় হয় না, অদ্ভুত লাগলেও কিন্তু সত্যি। আমার স্বচক্ষে দেখা সত্যি এক ঘটনার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এখানে। অস্পষ্ট খোঁচাটি ধরতে পারল দানিশ, তবে সেই প্রসঙ্গেও গেল না।
ভাই এতদিন পরে খুশ মেজাজে আছে, সেটা নষ্ট করার কি প্রয়োজন? বরঞ্চ দানিশ উল্টো আপন স্ত্রীর প্রশংসা শুরু করে দিল। দেখছিস, তোর ভাবিমণি কখনো ভুল কিছুই করে না। সবসময় আমাদের ভালো কিভাবে হবে, কি করলে ঠিক হবে সেসব চিন্তা নিয়ে ব্যস্ত থাকে ও। ওর জন্যই তো আজ বউ পেয়ে তুই এত খুশি। আবারও বইয়ের কীর্তি গান শোনানো। মেজাজ তিক্ত হয়ে গেল দেমিরের। তবে সত্যি বলতে তার জন্যই জিয়া আজ ওর জীবনে। তনিমা আজ পর্যন্ত যত খারাপ কিছু ওর সাথে করেছে তারই ভর্তুকি হিসেবে হয়তো জিয়া এসেছে বলতে গেলে। তাই দেমির আর কিছু বলল না। শুনলাম অফিস জয়েন করছিস। খুশি হওনি? দেমির ভ্রু উঁচিয়ে তির্যক স্বরে প্রশ্ন করেছে। দানিশ কি বলবে? সবটা তো আর সরাসরি বলা যায় না। তোরা তো চাপ নেওয়ার কি আছে, ভাই দেখছি না। শুনলামই তো কেমন সব সামলাচ্ছ। সবাই মাত্রই তো ব্রুনোর সাথে কাজ করে আসলে। এই তথ্য ফাঁস হয়ে গেল। দানিশ পরিস্থিতি সামলানোর জন্য বলল, It was an expensive deal, Demir. Keep your personal issues aside for the company's well-being. It was not a personal issue. I did not allow him to look down on us. সেসব পুরনো কথা। No, and you are acting as if I have caused any losses before. আমি কি সেভাবে বলেছি? তোমার বলার ধরনে তো সেটাই প্রকাশ পাচ্ছে। You know what Bron did, yet you are doing business with him as if I don't exist. You did not expect for that last 2 years. এবং এতেই কাজ হয়ে গেল, তাই না? মনে রেখো, এই বিজনেস যতটুকু তোমার ততটুকু আমারও। আমি আমার পুরো লাইফ নিজেকে এই ব্যবসার জন্য যোগ্য হয়ে গড়ে তুলতে খরচ করেছি, নিজের হক বুঝে নেয়ার জন্য, ছেড়ে দিতে নয়। দেমিরের কণ্ঠ ক্রমান্বয়ে উঁচু হচ্ছে। রান্নাঘরে দাঁড়িয়ে সবটা শুনে গেল জিয়া। কপালে পড়ল চিন্তার ভাঁজ। এদিকে দানিশেরও মেজাজ বিগড়ে গেল। সহসা দাঁড়িয়ে গিয়ে বলল, তো আমি কি তোর হক মেরে দিচ্ছি? তোমার এবং তোমার বউয়ের আচরণ তো সেটাই প্রমাণ করে। তনিমাকে মাঝখানায় আনবি না। কেন আনবো না? আলবত আনবো। শি হারসেলফ গট ইনভলভ। হাউ ডেয়ার শি বিহেভস লাইক দ্যাট উইথ মি? আমার অধিকার আমি বুঝে নেওয়াতে তার কেন এত সমস্যা? সহসা মেঝেতে আছড়ে পড়ল কাচের সরঞ্জামগুলো। চারপাশে অবেলায় ছুড়ে গেল দানিশের সম্মানার্থে জিয়ার পাঠানো খাবারগুলো। দানিশ হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। চক্ষুদয় হয়ে উঠেছে লালাভু বর্ণের। এই যাত্রায় দেমির শান্ত কণ্ঠে শুধু বলল, তুমি আমার স্ত্রীকে অপমান করলে ভাইয়া। আর তুই যে ক্রমাগত তনিমাকে ভর্ৎসনা করে যাচ্ছিস, সম্মান দিলে সম্মান পাবি, নতুবা অপমান শ্রেয়। অথচ তোমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে গিয়েছে, অপমান কটাক্ষ করেছে, কিন্তু সেখানে আমার স্ত্রী নিতান্তই তোমাকে সম্মান দিতে চেয়েছিল। মুখ ফিরিয়ে নিল দানিশ। আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল বাসা থেকে। মাথা নত করে বসেছিল দেমির। থেমে থেমে দীর্ঘশ্বাস ছাড়ছে। তবে বরাবরই তাকে সামলানোর জন্য তার সঙ্গী চলে এসেছে। চুলের ভাঁজে কোমল হাতের বিচরণ মিলতেই জিয়াকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নেয় দেমির। বিলীন করে দেয় বুকে জামা হাহাকারগুলো। এই মেয়েটির সান্নিধ্য ছাড়া শান্তি মিলবে না তার। মায়ের এরূপ প্রশ্নে যে হাসলো, খুশি মনেই প্রত্যুত্তর করলো, অনেক ভালো। তোমাদের কি অবস্থা? জিয়ার মা যেন আশ্বস্ত হলেন। মেয়েকে বিয়ে দিয়ে শান্তিতে ছিলেন না তিনি। তবে সময়ের সাথে মনে হচ্ছে সবই ঠিক হয়ে গিয়েছে। জিয়া হাসলো, যার স্পষ্ট প্রতিফলন শুনতে পেয়ে জিয়ার মায়ের মনটা একদম হালকা হয়ে এলো। জিয়ার বাবা এখন অনেকটাই হাঁটতে পারেন, তবে স্টিকের সাহায্যের প্রয়োজন পড়ে। আশা করা যাচ্ছে 1-2 সপ্তাহের মধ্যে এতটুকু প্রয়োজন পড়বে না। নিজ পায়ে চলতে পারবেন এবং এরপরই দেশে চলে আসবেন তিনি। সত্যি বলতে বাসায় যাওয়ার ইচ্ছে জিয়ারও মনে জেগে উঠেছে, তবে দেমিরকে ছেড়ে কিভাবে কি করবে সেটা মাথায় আসে না। আসতে তো চাই মা, দেখি কি করা যায়। কল কেটে ব্যালকনি থেকে ঘরে আসে জিয়া। দ্বিধা দ্বন্দ্ব মন নিয়ে এসে বসে পড়ে দেমিরের বিপরীতে। নত কণ্ঠে ডেকে ওঠে পরপর, শুনছেন? প্রথম এইভাবে ডাকায় কিছুটা বিরক্ত বোধ করলেও এখন মজা পায় দেমির। হাত থেকে মোবাইলটা রেখে জিয়ার কথার প্রত্যুত্তর করে বলে, জি বলুন, আমি শুনছি। জিয়া এরূপ জবাবে ছোট করে হেসে ওঠে। লোকটা তাকে জ্বালাতে এত আনন্দ পায়। এরপর একটু সাবধানী ভঙ্গিতে বলে, আমার একটু বাবার বাসায় যাওয়ার প্রয়োজন ছিল।
দেমিরের ঠোঁটের হাসি মুছে গিয়েছে তৎক্ষণাৎ। ধীর স্বরে বলে, তুমি কি চাও? আমি দেমিরকে শেষ করতে না দিয়ে জিয়া বলে, না না না, আপনাকে যেতে হবে না, আর আমিও যাবো আর আসবো, বেশিক্ষণ থাকবো না। জিয়া জানে দেমির অন্য কোথাও গিয়ে স্বস্তি বোধ করবে না। উপরন্তু জিয়াদের বাসার পরিবেশও দেমিরের অনুকূল নয়। বিব্রতকর এক পরিস্থিতি তৈরি হয়ে যাবে না হয় তখন। কি প্রয়োজন? সবাইকে অনেক দিন দেখি না, আর আমার কিছু গুরুত্বপূর্ণ বইও নিয়ে আসতে হবে, বাসায় রেখে এসেছি। দেমিরের ভ্রু কুচকে এলো। জানতে চেয়ে সন্দিগ্ন গলায় বলল, কিসের বই? এই তো সামনের মাসেই আমার পরীক্ষা, সেজন্য লাগবে। দেমিরের কপালের ভাঁজ গাঢ় হলো এরূপ উত্তরে। তুমি গ্র্যাজুয়েট না? আরও 2 বছর এবং সাথে কয়েক মাস লাগবে। হ্যাঁ। মাত্র সেকেন্ড ইয়ারে? দেমিরের অবিশ্বাস্য কণ্ঠস্বর। জিয়া থেমে গেল। কি হচ্ছে বুঝতে না পেরে বলল। কেন, কি হয়েছে? দেমির সে প্রশ্নের জবাব না দিয়ে ফের বলল, বয়স কত তোমার? 21। দেমিরকে হতবিহ্বল দেখালো, যেন সে বিশ্বাস করতে পারছে না। জিয়া আগ বাড়িয়ে বলল, কেন, ভাবি কি বলেছিলেন যে আমি গ্রাজুয়েট? দেমির হ্যাঁ বলতে গিয়েও থেমে গেল। তনিমা বলেছিল শিক্ষিত এক মেয়ে, গ্র্যাজুয়েট তো বলেনি। হয়তো দেমিরেরই বোঝার ভুল হয়েছে। ফুস করে এক শ্বাস ছেড়ে দেমির বলে, আমাদের বয়সের পার্থক্য জানো? হিসেব করা হয়নি। 9 বছর। বুঝতে পারছো? 9 বছর। এবার জিয়া বিরক্ত হলো। এভাবে প্রতিক্রিয়া দেওয়ার কি আছে? হ্যাঁ, তো কি হয়েছে? এতদিন ভাইয়াকে কথা শোনাতাম, নিজ থেকে 12 বছরের ছোট মেয়েকে বিয়ে করার জন্য কটাক্ষ করতাম, অথচ আমার কপালেও তো কম জুটেনি 9 বছরের ছোট। দেমিরের কণ্ঠে হতাশা। তবে কেন যেন জিয়ার এ বেলায় হাসি পেল। সহাস্য স্বরে বলল, একটা কথা আছে না, নিন্দালে পিন্দায়, আপনার হয়েছে সেই দশা। জিয়া হেসে চলেছে এক প্রকার। তবে এর মাঝে হওয়া অতর্কিত হামলায় সে হঠাৎ করেই চুপ হয়ে গেল। ভারেককে সে পুরুষালী নিরেট অস্তিত্বের নিচে নরম কোমল ছোট সে বেকায়দায় চাপা পড়েছে। তৎক্ষণাৎ কিছু বলতে না পেরে জিয়া মিয়ে যাওয়া নজরে তাকায়। এবারে দেমিরের মুখও হাসি হাসি দেখালো। সে জিয়ার কানের কাছে ফিসফিস করে বলে, এ জন্যই কি তুমি আমাকে নাম ধরে ডাকো না কখনো? আপনি আমার বয়সে বড় এবং আপনাকে আমি সম্মান করি, এই 2 কারণেই আপনার নাম ধরে ডাকি না। কিন্তু আমার যে অনেক ইচ্ছে কি? তোমার মুখে আমার নাম শোনার। জিয়া এবারে অস্থির হলো। ছোটার জন্য নড়চড় করার চেষ্টা করলো, তবে লোকটাকে সে বিন্দু মাত্র টলাতে সক্ষম হলো না। শেষে বড় করে একদম ছেড়ে বলে, সব ইচ্ছে পূরণ হতে নেই, আপনার ইচ্ছেদের লাগাম টানুন। তাই? জি। কিন্তু আমি তো কখনো আপোষ করতে শিখিনি। দেমিরের বলতে দেরি, অথচ জিয়ার উপর ঝড় বইতে একটু বিলম্ব হয়নি। জিয়ার দুর্বলতা সম্পর্কে বিগত কয়েকদিনে খুব ভালো করে অবগত হয়ে গিয়েছে দেমির। সেটারই এই মুহূর্তে সৎ ব্যবহার করছে দেমির। এদিকে জিয়ার প্রাণ ওষ্ঠাগত। সুরসুরি নাম ও অক্ষ কর্মকাণ্ড তার উচ্চ মাত্রার সহনসীমারও বাহিরে। ও পারে না মুচড়া মুচড়ি করতেও। হাসতে হাসতে ওর অবস্থা নাজুক হয়ে পড়ে। অতঃপর এক পর্যায়ে আপন পরাজয় স্বীকার করে নিয়ে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, ইলহান, ইলহান, দয়া করে এবার থামুন। দেমির থেমে গিয়েছে। মুখে এক বেজুয়ের হাসি নিয়ে বলে, ইলহান কেন? দেমির নয় কেন? নিরেট বক্ষ মাঝে হাত বুলিয়ে দিয়ে জিয়া সম্মোহিত কণ্ঠে বলে, আপনি কোনো লৌহ পদার্থ নন, হাস্যোজ্জ্বল নরম মনের একজন মানুষ যে অনেক স্নেহ দিতে পারে, আর তার সাথে আমার হৃদয়ে রাজ করা একমাত্র সুলতান আপনি, যা এই নামের সাথে অর্থবহ। তাই আমার কাছে ইলহান নামটা অনেক পছন্দের। মেয়েটার প্রতিটি কথার মর্মার্থ ভিন্ন ও গভীর। দেমির ফের মুগ্ধতায় ডুবে যায়। মদিরা কণ্ঠে বলে, আবার ডাকো তো। ইলহান। দেমিরের ঠোঁটের কোন তির্যক এক হাসি খেলে যায় সঙ্গে সঙ্গেই। স্পন্দ চোখে অনুভূতিরা লুকোচুরি খেলে বড্ড অবলীলায়। পরপর অদ্ভুত গলায় বলে ওঠে, আমাকে খুশি করার জন্য তো তোমাকে এক পুরস্কার দেওয়াই যায়, কি বলো? কি? দেমির কিছু বলে না। তরিত তার কার সাজিতে মত্ত হয়। মিমেরও জিয়াকে সামলে উঠারও অবকাশ দেয় না। ইলহানের ন্যায় আপন রাজত্ব বলিয়ান করে জিয়ার পুরো অস্তিত্ব জুড়ে। শুধু নিজ কর্মের মাধ্যমে বুঝিয়ে দিতে থাকে তার দেওয়া পুরস্কারের সঠিক অর্থটুকুন। ধুরন্ধর দেমিরের একমাত্র বোকা জিয়া। কথায় আছে, সুখে ঘেরা সময়গুলো কেমন যেন দ্রুত চলে যায়। চোখের পলকে কেটে যায় প্রিয় প্রহরগুলো।
ঠিক যেন সেভাবেই দুটি বসন্তেরও বেশি সময় পেরিয়ে গেল জিয়ার ছোট্ট সাজানো গুছানো শান্তিপূর্ণ জীবন থেকে, যে সময়গুলো যেতে যেতে অসংখ্য সুন্দর অতুলনীয় না ভোলা মুহূর্ত উপহার দিয়ে গিয়েছে ওকে, যাদের হৃদয়ের গহীনে ধারণ করে অনায়াসে সুস্থির এক যুগ পার করে দেওয়া সম্ভব। সেই স্মৃতির পাতাগুলো জুড়ে রয়েছে দুজন মানুষের একে অপরের প্রতি দেওয়া অপরিসীম ভালোবাসা ও প্রেমময় অমোঘ মূল্যবান প্রাপ্তির বহর, যে লহমাগুলো রোমান্থনে ঠোঁটের কোণে অনাবিল হাসি খেলে যায় অতি সহজে। ভোরের স্নিগ্ধ পরিবেশে বয়ে চলা নির্মল শীতল হাওয়ায় মন ভাসিয়ে জিয়া কেন যেন আচমকাই এক গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। তার মাথায় চলছে জটিল এক ভাবনা, চিন্তায় তার মস্তিষ্ক দপদপ করছিল এক প্রকার। তবে আর অতর্কিতে সমাপ্তি ঘটল অতি পরিচিত আপন রন্ধ্রে রন্ধ্রে ধারণ করা এক প্রিয় স্পর্শে। জিয়া হঠাৎ করেই কেমন যেন কেঁপে উঠল। কি হলো, আজ ভয় পেয়ে গেলে নাকি? দেমির মৃদু হেসে জিজ্ঞাসা করতেই জিয়া সহজ হয়, মাথা নাড়িয়ে বলে, না তো, ভয় পাবো কেন, এমনি। দেমির সে দোলনায় জায়গা করে নিল। এই কয় বছরের ছাদের এই অংশটি তার সর্বাধিক পছন্দ হয়ে উঠেছে। কারণটাও তেমন দুর্বোধ্য কিছু নয়। পাশেই ছাউনির নিচে রাখা বিশেষ গাছগুলো এই 2 বছরে পরিবর্তিত হয়ে গিয়েছে। অন্যান্য সকল চারা বাদ দিয়ে শুধু একটি ফুল গাছে পূর্ণ করা হয়েছে জায়গাটি। এক রঙের বদলে এখন বাহারি রঙের লিলিয়াম সাজানো থাকে সেখানে। প্রতিদিন এদের বিশেষ যত্ন নেওয়া হয়। ফুলের গাছগুলোও যেন আপন মহিমায় মাথা উঁচে সগর্বে দাঁড়িয়ে থাকে। একদম চোখে পড়ার মতো ধাঁধানো রূপ তাদের। ছাদের এই প্রান্তে এলেই চওড়া লিলিয়ামের মিষ্টি গন্ধে মন মস্তিষ্ক এক ঘুরে ডুবে যায়, হৃদয় হয়ে ওঠে প্রফুল্ল। ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে আসো, বসো আমার পাশে। দেমিরের ডাকে নড়েচড়ে উঠে জিয়া। লোকটার মাঝে পরিবর্তন বলতে জিয়ার প্রতি অতি নির্ভরশীল হয়ে পড়াটাই হয়েছে এতগুলো সময়তে। সাথে মন মেজাজে থাকে আপন নিয়ন্ত্রণে। পাশাপাশি জিয়াকে ছাড়া যেন কিছু বুঝতেই চায় না সে। মৃদু হেসে এগিয়ে যেতেই ওর আর নিজ থেকে কষ্ট করতে হলো না। নরম হাতে বল প্রয়োগ করে তাকে নিজের সান্নিধ্যে নিয়ে নিল দেমির। কাঁধে মাথা গলিয়ে দিয়ে আরামে চোখ মুদে নিয়ে বলে, এবার ঠিক আছে। জিয়া মুচকি হেসে মাঝারি আকারের রেশমি চুলগুলো হাত বুলিয়ে এলোমেলো করে দেয়। লোকটার এরূপ মিষ্টি মিষ্টি আচরণগুলো হৃদয়ে সর্বক্ষণ শান্তি শান্তি সমীরণ বইয়ে দেয়। তারপর সব কেমন যেন চুপ হয়ে যায়। শুধু অনুভূত হয় ভোরের বিশুদ্ধ শান্ত পরিবেশ। আর নতুন দিনের প্রারম্ভ সর্বদাই কেমন যেন মোহাচ্ছন্ন করে তোলে আমাদের। প্রতিটি নতুনত্বের হয়তো এটাই বিশেষ এক ধারা, মনের মাঝে নয়া বল যোগান দেয়। জিয়ার মাথায়ও এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। পথ দুর্গম হলেও সে এগিয়ে যেতে বদ্ধপরিকর। চিন্তার রেশ তার মাঝ থেকে এখনও কেটে যাচ্ছে না। অভিব্যক্তি কেমন শীতল শান্ত। দেমির হঠাৎই অদ্ভুত স্বরে বলে ওঠে, কি এত ভাবছো কয়দিন যাবৎ বলো তো? খবরদার বলবে না যে কিছু হয়নি। জিয়া অস্বীকার করে না, তাকে দমে গেলে হবে না। আপনার কাছে আমি কতটুকু বিশ্বস্ত হয়ে উঠতে পেরেছি? ভ্রু কুচকে আসে দেমিরের, অসন্তুষ্ট গলায় বলে, এটা আবার কোন ধরনের প্রশ্ন? আপনি আমার উত্তরটা দিন ইলহান। দেমিরকে জিয়া তখনই নাম ধরে ডাকে যখন বিষয়টি গুরুত্বপূর্ণ। পরিস্থিতির গভীরতা কিঞ্চিত আঁচ করতে পারল সে। তাই ওকে আর না ঘাটিয়ে দেমির বলে, নিজের থেকেও বেশি যদি কাউকে বিশ্বাস করে থাকি এই জীবনে, তাহলে সেটা হচ্ছে একমাত্র তুমি। প্রশান্তিতে জিয়ার মন শান্ত হয়ে আসে। চোখ বন্ধ করে আলিঙ্গনে বেঁধে থাকা দেমিরের উপর আপন ভর ছেড়ে দিয়ে বলে, এই বিশ্বাস যেন কখনো না ভাঙে, তাহলে আমি খুব কষ্ট পাবো। দেমিরুকে পাল্টা শক্ত করে আগলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমাকে কষ্ট দেওয়ার সাধ্য আমার নেই, তাহলে যে আমিও ভালো থাকবো না। অমুক প্রাপ্তির তোরে জিয়ার মন সিক্ত হয়ে যায়। চোখে মুখে ভেসে উঠে এক অনাবিল সুখের চিত্র। ভালোবাসার কোনো রূপ ফিরতে কিছু আশা করা সাজে না। তবে জিয়া যেভাবে নিঃস্বার্থভাবে অবিরাম দেমিরকে একনিষ্ঠ ভালোবাসা দিয়ে গিয়েছে, তার জন্য আপন দুনিয়ার শখ আহ্লাদ ভুলে গিয়ে নতুন এক জীবন তৈরি করেছে। এক কথায় দেমিরময় পৃথিবী সাজিয়ে নিয়েছে। সেখানে দেমিরের অগ্রাধিকার সব কিছুতে, এমনকি নিজের উপরেও দেমিরকে বেছে নেয় জিয়া। সেরকম ভাবে হয়তো অন্য কেউ কখনো দেমিরকে আগলে রাখতে পারতো না। আজ পর্যন্ত হয়তো
কোনো এক ছোট কথা দ্বারাও জিয়া দেমিরকে আঘাত করে বসেনি। এতটাই যত্ন ভালোবাসায় দেমিরকে মুড়িয়ে রেখেছে সে। দেমির ভুল বলেনি। যে মেয়েটির কারণে সে আজ ভালো আছে, সে মেয়েটিকে কষ্ট দিয়ে খারাপ রেখে সে নিজেও কখনো ভালো থাকতে পারবে না। আমাদের জীবনে কিছু মানুষের অবদান এতটাই বেশি থাকে যে তাদের ছাড়া আমরা এক প্রকার নিঃস্ব। জিয়া ছাড়া দেমিরও যেন পুরো অসহায়। তনিমার সহকারী একজন মাঝবয়সী লোক এসে প্রতি মাসে দেমিরের প্রয়োজনীয় সব ওষুধ দিয়ে যায়, যা অনায়াসেই পুরো 1 মাস চলে যায়। আবার পরের মাসে ঠিক সেই দিনের আগের দিন লোকটা এসে সেই ওষুধগুলো দিয়ে যায়। প্রথম থেকে এই নিয়মই বহাল ছিল, যা পরবর্তীতে বদলানোর প্রয়োজন পড়েনি। তাই এখানে এসে এতই অভ্যস্ত ছিল জিয়া, তাই আর মাঝ থেকে এসে নাক গলায়নি। তার কাজ ছিল শুধু প্রেসক্রিপশন দেখে দেমিরকে সময় মতো ওষুধগুলো দেওয়া। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।